আমি যদি আজকের লেটেস্ট নিউজ দেখি তাহলে F-35 তো আজকেও ধ্বংস করেছে, এর আগে একটা ধ্বংস করেছে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, সেই F-35 কে আজকে তো যদি আকাশ ব্যবস্থা ধ্বংসই করে ফেলা হয়, কিভাবে সম্ভব যে একের পর এক আকাশে যত গোয়েন্দা নজরদারি একটা যেটি আপনার সেন্টি থ্রি সেটাকেও আপনার ধ্বংস করা হয়েছে। তো আপনার কাছে একটু জানতে চাই যে এগুলি আসলেই কি ভিত্তিহীন এসব দাবি দিয়ে মানসিকভাবে আন্তর্জাতিক বিশ্বকে প্রতারণা করা অথবা বিভ্রান্ত করবার জন্য এসব স্টেটমেন্ট দিচ্ছে, নাকি কার্যত সেখানে আসলেই শক্তিহীন হয়ে পড়ছে ইরান? আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ আমার বাকি দুজন সহ আলোচককে। দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনি অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন তুলেছেন। যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেই ফেলা হয়, তাহলে তার পরপরই কিভাবে 100টা মিসাইল আঘাত হানলো ইরানিয়ান মিসাইল ইসরায়েলে এবং অন্যান্য গালফ কান্ট্রির উপরে। তো এখানে এই এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটু, আমরা যদি ফিরে তাকাই যে মিস্টার ট্রাম্প তার জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন, সেখানেই তো তিনি এই দাবিগুলো করেছেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যদি ট্রাম্পের পুরো অ্যাড্রেসটাকে লক্ষ্য করে দেখেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এর আগে ট্রাম্প বিভিন্ন সময় যে টুইট গুলো করেছিল, সেগুলোকে যদি সব একত্রিত করেন তাহলে যে জিনিসটা দাঁড়ায়, মানে সেই পুরনো কথাগুলোই সে নতুন করে রিপিট করলো। তার বক্তব্যের ভিতরে কিন্তু কোনো নতুনত্ব নেই। এখন আর তার দাবি যে কতটা অসংলগ্ন, এবং তার যে জাতির উদ্দেশ্যে ভাষণটা যে কতটা অসংলগ্ন প্রলাপ, তার কিছু প্রমাণ আমি তুলে ধরবো। প্রথমেই দেখা যাক আপনার, এই যে আপনি বললেন আজকেই একটা বিশাল ঘটনা ঘটে গেল। পিট হেগসেথ, ওদের যুদ্ধমন্ত্রী, ওদের যে চিফ অফ আর্মি স্টাফ, সেনাপ্রধান র্যান্ডি জর্জকে তার পদত্যাগে বাধ্য করলো, পদত্যাগের নির্দেশ দিল। এখানে দুটো জিনিস বোঝার আছে। প্রথমত হচ্ছে, পিট হেগসেথ কে? পিট হেগসেথ নিজেকে দাবি করে দি সেক্রেটারি অফ ওয়ার। আমরা চিরকাল জানতাম যে আমেরিকার যিনি প্রতিরক্ষার দিক বিষয়টা দেখাশোনা করেন, তাকে সেকডেফ বা সেক্রেটারি অফ ডিফেন্স বলা হয়। তো তার মানে প্রতিরক্ষা মন্ত্রী। হেগসেথ, সাপোর্টেড বাই মিস্টার ট্রাম্প, অর রাদার ট্রাম্পের আশকারা পেয়ে, সে নিজেকে আর প্রতিরক্ষা মন্ত্রী ভাবছে না, সে নিজেকে যুদ্ধমন্ত্রী ভাবছে। এখানেই কিন্তু একটা জাতির অ্যাটিটিউডের মধ্যে যে বিশাল একটা পরিবর্তন এলো। আমি জাতিটা বলবো না, তাদের অ্যাডমিনিস্ট্রেশনে, প্রশাসনে। এটা কিন্তু লক্ষ্য করার মতো একটা বিষয়। আমরা যে কোনো সভ্য রাষ্ট্র, আমরা মনে করি যে যুদ্ধটা শুধুমাত্র প্রয়োজন হয় আমার স্বার্থগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য। সে থেকেই কিন্তু আমরা প্রতিরক্ষা শব্দটাকে নিয়ে আসছি, যে আমাদের যাবতীয় সামরিক আয়োজন, সামরিক সরঞ্জাম তৈরি করা বা কেনা, প্রশিক্ষণ, সবকিছুর উদ্দেশ্য একটা, আমরা দেশটাকে প্রতিরক্ষা বা সুরক্ষা দেব। আমরা কিন্তু অহেতুক যুদ্ধ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করি না। যুদ্ধটা কিন্তু কোনো খেলাধুলা না, ইটস এ মাস ম্যাসাকার। অনেক লোককে আপনি মেরে ফেলছেন, এটার পিছনে আপনার একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে। সেজন্যই আমরা কিন্তু প্রতিরক্ষা বলি, আমরা প্রতিরক্ষা মন্ত্রী বলি, আমরা কিন্তু যুদ্ধমন্ত্রী বলি না। কাজেই এই যে নতুন করে যে ডেজিগনেশনটা পিট হেগসেথ নিজের জন্য নিয়ে নিলেন, এটা থেকে তার অ্যাটিটিউডের ভিতরে যে একটা কি বল, লিমিটলেস একটা অ্যাট্রোসিটি বা একটা মিনিংলেস ম্যাসাকার, কিলিং, ব্রুটালিটি, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু তার এই ডেজিগনেশনটা নেওয়ার মধ্যে থেকেই বেরিয়ে আসে। এখন আমি একটু আরেকটা জিনিস ডিসকাস করে তারপর আমি এই পয়েন্টে আবার আসবো। সেটা হচ্ছে পিট হেগসেথের যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি, পিট হেগসেথ ছিল আমেরিকান ন্যাশনাল গার্ডের এক মেজর। হি ওয়াজ জাস্ট এ মেজর। দ্যাট টু, সে কিন্তু ওদের যে আর্মি কিংবা মেরিন কোর বা অন্যান্য যে সমস্ত এলিট কোর ছিল, সেগুলোর কোনো সদস্য সে ছিল না। সে রিটায়ার করেছে অ্যাজ এ মেজর, এবং রিটায়ার করার পরে সে প্রায় 10টা বছর, 2014 থেকে 2024 সাল পর্যন্ত সে ছিল ফক্স নিউজের একজন নিউজ কমেন্টেটর। জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন। মানে আমরা যারা টক শো করে টোরে বেড়াই, হয়তো এটা আমাদের জন্য একটা বেশ খুব এনকারেজিং হতে পারে। হি ওয়াজ এ জাস্ট নিউজ কমেন্টেটর ইন এ ফক্স নিউজ, who retired as a major, that too from National Guard, not from the army। এরকম একটা লোককে, তার বয়স, তার বার্থ হচ্ছে 1919 সালে, 80 সালে তার জন্ম, তার মানে তার বয়স এখন 46 বছর।
46 বছরের একটা ইচড়ে পাকা, একটা অপরিণামদর্শী, একটা যুদ্ধংদেহী, একটা খুবই ওয়ারফেয়ার ওয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে তার নলেজ একেবারে নেই বললেই চলে, এরকম একটা লোককে ট্রাম্প এনে বসিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রীর মর্যাদায়। আর সে এখন যারা যারা ওয়ার ভেটেরান, বিশেষ করে র্যান্ডি জর্জের মতো যে আর্মি চিফ, যার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে বিশ্বের বিভিন্ন থিয়েটার অফ অপারেশনে, কমব্যাট এক্সপিরিয়েন্স তার আছে, দীর্ঘদিনের পরীক্ষিত একজন সেনাপ্রধান তিনি। তিনি কিন্তু জাস্ট পলিটিক্যাল আনুকূল্য পেয়ে কিন্তু উনি ওই জায়গায় পৌঁছান নাই। তিনি ধীরে ধীরে অনেকগুলো ধাপ পেরিয়ে আজকে ওই জায়গায় পৌঁছেছেন। আজকে পিট হেগসেথের মতো একটা অপরিণামদর্শী, আমি বলবো ইমম্যাচিওর একটা রিটায়ার্ড মেজর আজকে র্যান্ডি জর্জকে সরিয়ে দিল। এটা থেকে আমরা কি সিগন্যালটা পাই? একটা জিনিস লক্ষ্য করবেন, এর আগেও কিন্তু আপনার এই ট্রাম্প একসময় জয়েন্ট চিফ অফ স্টাফকে রিমুভ করেছে, আমরা জানলাম আজকে অ্যাটর্নি জেনারেলকে সে রিমুভ করেছে, এর আগে এয়ারফোর্সের যে সেকেন্ড পার্সন। একের পর এক এদেরকে রিমুভ করার পেছনের কারণ কি? হুট করে এক্স্যাক্টলি, এভাবে আমি সেই কথাটাতেই আসছি। এখানে কারণটা কি, তার আগে এটা কি ইন্ডিকেট করে সেটা বলি, তারপর কারণটা বলছি। এটা কি ইন্ডিকেট করে, আপনি যদি, উনি যেমন তার অ্যাড্রেসে উনি বললেন যে আমেরিকা অ্যাবসলিউট ভিক্টরি পেয়ে গেছে, তাহলে এই ভিক্টরির পিছনে যারা মাস্টার মাইন্ড, এই ভিক্টরিটা যারা যারা তাকে এনে দিয়েছে, তাদেরকে তিনি অপসারণ করবেন কেন? যদি বিগত 4 সপ্তাহের যুদ্ধে আমেরিকান সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যদি ইরানের এগেনস্টে একটা ডিসাইসিভ ভিক্টরি ট্রাম্পকে উপহার দিয়েই থাকে, তাহলে সেই সেনাপ্রধানকে আপনি কেন অপসারণ করছেন? সো দিস ইজ গুড এনাফ ইন্ডিকেশন যে ট্রাম্প এই যুদ্ধে জিততে পারেনি। কারণ একটা বিজয়ী সেনাপ্রধানকে আপনি কেন অপসারণ করবেন? তা এখান থেকে যে ইন্ডিকেশনটা আমরা পেলাম এটা। দ্বিতীয়ত হচ্ছে কারণটা কি? কারণটা হচ্ছে ট্রাম্প কিন্তু বাই অল মিনস, আমি যেটা বুঝতে পারি, হি মাইট বি এ গুড পলিটিশিয়ান, সেটা নিয়ে পলিটিশিয়ানরা বিতর্ক করতে পারবেন যে উনি আসলে কতটুকু গুড পলিটিশিয়ান, বাট হি ইজ ডেফিনেটলি নট এ গুড মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। আমি যেটা মনে করি, এই যে বড় বড় সামরিক লিডার কমান্ডারদেরকে যে সরিয়ে দেওয়া হলো, এর পিছনে কারণ একটাই, তার পলিটিক্যাল অ্যাম্বিশনটা সাথে মিলিটারি স্ট্র্যাটেজিক ভিশনটার একটা মিসম্যাচ ছিল। সে যখনই একটা পলিটিক্যাল ভিশন সেট করেছে, যে সে যখনই একটা পলিটিক্যাল অবজেক্টিভ সেট করেছে, মিলিটারি কমান্ডাররা বলেছে দিস ইজ নট অ্যাচিভেবল। এক্স্যাক্টলি যেটা সে এখন বুঝতে পারছে। সে বলেছে রেজিম চেঞ্জ করবে, সে আজকে বলছে ইরানকে স্টোন এজে পাঠিয়ে দেবে, বাট ইট ইজ নট ডুয়েবল। এবং এই সমস্ত মিলিটারি কমান্ডাররা তাকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে হোয়াট এভার ইউ এক্সপেক্টিং ফ্রম আস, সরি উই ক্যানট ডেলিভার দ্যাট, দিস ইজ নট ডুয়েবল। এখানে তার সঙ্গে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি বলবো। এই এবং বিষয়টা এসছে আল জাজিরাতে যখন এই খবরটি এসছে, সেখানে কিন্তু তারা ইন ডিটেলে লিখেছে যে এই সেনাপ্রধান ট্রাম্প এবং পিট হেগসেথের প্রতি লয়াল নয়, এবং তিনি কিন্তু বুশের আমলেও, দুঃখিত, এর আগে যে ইয়ে ছিল, প্রেসিডেন্ট ছিল, ইয়ে, আহ, আরে কি বলে এটাকে, এর আগের যে প্রেসিডেন্ট ছিল, বাইডেন। বাইডেন, হ্যাঁ, বাইডেনের আমলেও কিন্তু সে গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে। সেজন্য তার রাইট। প্রতি যথেষ্ট অবিশ্বাস কাজ করছে, এবং ডোনাল্ড ট্রাম্পের কথা সে শুনছে না বর্তমানে, যতটুকু দেখলাম। আল জাজিরাতে বিশ্লেষণ তুমি একটা ইয়ে এসছে তার ব্যাপারে, এই মানে সেনাপ্রধানকে সরানোর পেছনে তারা ইঙ্গিত যে কয়েকটা দিয়েছে, এর মধ্যে এটি রয়েছে। অ্যাকচুয়ালি আমি র্যান্ডি জর্জের প্রোফাইলটা আমি স্টাডি করেছি, হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং জেনারেল, এতে কোনো সন্দেহই নেই। এবং একটা কথা বহুদিন আগে সোয়ার্চকভ বলেছিল যে উই ডোন্ট ওয়ান্ট ইয়েস ম্যান ইন আওয়ার আর্মি বিকজ হি উইল অনলি টেল মি হোয়াট আই হ্যাভ অলরেডি থট অ্যাবাউট। মানে আমরা যদি আমাদের সেনাবাহিনীকে ইয়েস ম্যান দিয়ে ভরে ফেলি, তাহলে হবে কি, সেই ইয়েস ম্যান, আজকে যদি র্যান্ডি জর্জ যদি ইয়েস ম্যান হতো, তাহলে সে সেটাই বলতো যেটা ট্রাম্প শুনতে চায়। কিন্তু র্যান্ডি জর্জ যেহেতু একটা প্রফেশনাল জেনারেল, সে ট্রাম্পকে সেটাই বলছে যেটা ট্রাম্পের শোনা উচিত, নট যেটা ট্রাম্প শুনতে চায়। এখানেই হেগসেথের সঙ্গে র্যান্ডি জর্জের পার্থক্য। র্যান্ডি জর্জ একটা অপরিণামদর্শী, একটা ইনম্যাচিওর রিটায়ার্ড মিলিটারি অফিসার, সে কিন্তু ট্রাম্পকে সেটাই বলছে যেটা ট্রাম্প শুনলে পছন্দ করবে, খুশি হবে। র্যান্ডি জর্জ রাইট। বলছেন নো, দিস ইজ নট দ্য রিয়ালিটি। এবং একইভাবে কিন্তু জয়েন্ট চিফ অফ স্টাফকে অপসারণ করার পিছনে এই জিনিসটা কাজ করেছে। তো এই যে একটা জিনিস, আমরা আরেকটা জিনিসের দিকে আমি ইঙ্গিত করতে চাই, যেটা হলো দেখেন, একটা এই লোকটা যে একটা, আমি আরেকদিন বলেছিলাম এই লোকটা প্যাথোলজিক্যাল লায়ার, এখন আমেরিকানরাও তাই বলছে। সে কিন্তু প্রথম যখন নাকি ইরান ওয়ারটা সূচনা হয়, তার ঘোষিত লক্ষ্যবস্তু ছিল রেজিম চেঞ্জ। কিন্তু সে লাস্ট যে অ্যাড্রেসটা করলো,
এই অ্যাড্রেসে সে বললো রেজিম চেঞ্জ নাকি তার লক্ষ্য ছিল না। হি জাস্ট লিটারালি হি ইজ জাস্ট লাইং। The interesting ব্যাপার হচ্ছে, one day Mr. Trump rather dreamed to see a regime change in Iran, but probably it might end up in a regime change in United States. কারণ এই যেটাই অলরেডি অনেকে বলা শুরু করেছে যে অন্যান্য দেশগুলো তো একেবারেই ট্রাম্পের পাশ থেকে সরে গেছে, ওরা কিন্তু এমনি এমনি সরে যায়নি। যেমন আমরা রিসেন্টলি আমরা একটা পোলে দেখতে পেলাম ব্রিটেনের 80% জনগণ এই আনজাস্ট ওয়ারকে সমর্থন করে না। সো কিয়ার স্টারমার ক্যানট গো এগেইনস্ট দি উইল অফ হিজ পিপল এন্ড সাপোর্ট মিস্টার ট্রাম্প। জার্মানির 76% লোক এই ট্রাম্পের আনজাস্ট ওয়ারটাকে সমর্থন করে না। ফ্রান্সের 86% লোক এই যুদ্ধটাকে সমর্থন করে না। ওই সমস্ত দেশে যারা রাষ্ট্রনায়ক, ইউরোপের গণতান্ত্রিক সভ্য দেশগুলো যারা রাষ্ট্রনায়ক, তারা কখনোই তাদের জনমতের বিপক্ষে গিয়ে ট্রাম্পকে সমর্থন দেবে না। ফলে একে একে ট্রাম্প কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে ফ্রম হিজ অ্যালাইজ। তার মানে এখন যখন দেশের ভিতরে একটা প্রচন্ড রকমের প্রতিবাদ উঠে আসছে, যখন তার অ্যাটর্নি জেনারেল তাকে পাগল বলছে, কংগ্রেসম্যানরা যখন একে একে তার এই যে ম্যানিয়া এটা সম্পর্কে যখন তাকে সোচ্চার হবে, সো আমি আরেকদিন বলেছি আই ওন্ট বি সারপ্রাইজ ইফ আই সি অ্যান্ড ইফ অ্যান ইমপিচমেন্ট বিল ইজ কি বলবো উপস্থাপন করা হয়, সেই ক্ষেত্রে আলটিমেটলি রেজিম প্রবাবিলিটি আছে। জি, চেঞ্জটা কার হলো। লাস্টে আমি একটা জিনিস বলে আমার এই অংশটুকুকে শেষ করব। আমি একটু একটু ইয়েভাবে বলতে চাই, শব্দটা হয়তো অনেকের কাছে আপত্তিকর মনে হতে, আমরা প্রায় বলে থাকি যে কুকুরে লেজ নাড়ায় নাকি লেজে কুকুর নাড়ায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রাম্প, if you compare him with a dog rather, and the tail of the dog is Israel, তাহলে এখানে কিন্তু the dog is not waving the tail, rather the tail is waving the dog. So ultimately কি হবে, টেল যদি ডগকে নাড়ানোর চেষ্টা করে, ডগ, এটা তো ওয়েল নোন, দ্য ডগ ইজ ইন কি বলা যায় এটাকে, ইন দ্য সয়েল অফ, অন দ্য সয়েল অফ প্যালেস্টাইন, সেই তো নাড়াচ্ছে যতটুকু শব্দের, রাইট? এবং এটাকে কিন্তু ডগ না আমি বলবো, এটা আন্ডার ডগ বলবো। ট্রাম্প হ্যাজ বিকাম দ্য আন্ডার ডগ অফ ইসরায়েল, সোজা কথা। তো এখানে যেটা হচ্ছে যে ডিসপাইট নোয়িং ফুললি ওয়েল দ্যাট তার যে অপরিণামদর্শী যুদ্ধটাকে সে ওয়েজ করেছে, যার ফলে তাদের যে প্রচুর ক্ষতি হয়ে গেছে, বিশ্ব জনমত তাদের বিপক্ষে চলে গেছে, এর পরেও সে যুদ্ধটা চালিয়ে যেতে বাধ্য হচ্ছে, বিকজ স্টিল দ্য টেইল ইজ ওয়েভিং দ্য ডগ। দ্যাট ইজ দি প্রবলেম। আমরা জানি না এই যে যেটা ইউএস এই যুদ্ধ থেকে সরে আসতে চাইলো, সে এখন কিন্তু ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, সে প্রতিটা মুহূর্তেই চাচ্ছে যুদ্ধ থেকে ফিরে যেতে, কারণ যত দিন যাবে তার ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে। সে এখন ছেড়ে যেতে যাচ্ছে, কিন্তু ইসরায়েল তাকে ছেড়ে যেতে দেবে না। সো আলটিমেটলি আপনি আরেকটা কথা যেটা বলেছেন লাস্টলি, এই যুদ্ধের শেষটা কিন্তু এখন আর ইউএস এর উপর ডিপেন্ড করে না, বিকজ ইরান এতদিন বলতো যে ওরা যুদ্ধ শুরু করেছে, শেষ করবো আমরা। এখন ইরান বলা শুরু করেছে উই উইল পানিশ ইউনাইটেড স্টেটস, সিভিয়ার স্টেটমেন্ট। তারা বলছে আমরা ইউনাইটেড স্টেটস আমাদের এগেইনস্টে যা কিছু করেছে, ক্ষমা না চাইবে বলেছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আমরা তাদেরকে শাস্তি দেবো। সো এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হওয়ার, অন্তত ইরানের দিক থেকে, বা ইউএস চলে গেলেও হয়তো এই যুদ্ধ শেষ হবে না, এটা হয়তো ইন্টেন্সিটি একটু কমে আসবে, বাট ইট উইল বি এ প্রোট্রাক্টেড ওয়ার পসিবলি।